নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি ডায়াবেটিস নিয়ে আমাদের বিশেষ অনুষ্ঠান বিট ডায়াবেটিস উইন লাইফ। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আজকে যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি, সেখানে আমরা বিশেষজ্ঞ চিকিৎসকদের পেয়ে গেছি, যাদের সঙ্গে আমরা এই ডায়াবেটিস ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব, তাদের সুপরামর্শ নেব। আমি প্রথমেই তাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো আপনাদের। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট এন্ডোক্রিনোলজিস্ট ডক্টর কৌশিক পণ্ডিত। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনায়। আমাদের এই বিশেষ প্রফেসর ডক্টর সুজয় ঘোষ, আপনাকে স্বাগত আলোচনায়। রয়েছেন প্রফেসর ডক্টর শুভঙ্কর চৌধুরী, আপনাকেও স্বাগত। নমস্কার। প্রথমেই প্রশ্ন করব ডক্টর পণ্ডিতকে, তার কারণ ডায়াবেটিস কি এটা জানা আমাদের খুব জরুরি। যদি একটু বিস্তারিতভাবে ডক্টর পণ্ডিত আমাদের ব্যাখ্যা দেন ডায়াবেটিস সম্পর্কে। রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে প্রধানত একটা হরমোনের জন্য। সেই হরমোনের নাম হচ্ছে ইনসুলিন। তো এই ইনসুলিনের মাত্রা যদি বেশি বা কম হয়, তাহলে অবশ্যই সুগারের মাত্রাটাও বেশি বা কম হতে পারে। কাজেই ডায়াবেটিস একটা পরিস্থিতি যেখানে রক্তের সুগারের মাত্রাটা বেশি থাকে। সেটা বহু কারণে হতে পারে, তবে ওই আজকে দিনে আমরা যে বেশিরভাগ ক্ষেত্রে দেখে থাকি, যেটা টাইপ 2 ডায়াবেটিস বলে, যেখানে কিনা ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারে না। ডক্টর চৌধুরী, ডায়াবেটিস কিভাবে একজন মানুষের কর্মক্ষমতার উপর প্রভাব ফেলতে পারে বলে আপনার মনে হয়? ডায়াবেটিস অসুখের প্রধান লক্ষণ ক্লান্তি, অবসাদ ইত্যাদি। সুতরাং একজনের কাজের জায়গায় যদি সে অবসন্ন বোধ করেন, তাহলে তো সে কাজ ঠিকমতো করতে পারবেন না। চিকিৎসার মাধ্যমে আমরা সেই সুগারটা স্বাভাবিকের মধ্যে আনার চেষ্টা করি, কিন্তু কিছু কিছু ওষুধ আছে যেগুলোতে স্বাভাবিকেই যে দাঁড়িয়ে থাকবে তা নয়, সুগার বেশি কমে যেতে পারে। সেটাও আবার ক্ষতিকারক, সমস্যাদায়ক। তাকে হাইপোগ্লাইসেমিয়া বলি। সে অবস্থাতেও লোকে কিন্তু কাজকর্ম ঠিক মতো করতে পারবেন না, কাজে ফোকাস করতে পারবেন না, আনডিউলি ইরিটেবল হয়ে যাবেন। সেগুলো কাজের প্রোডাক্টিভিটিতে এফেক্ট করবে। সুতরাং সুগার খুব বেশি বা খুব কম এগুলো যদি থাকে, তাহলে কর্মক্ষমতা, কর্মদক্ষতা সেগুলো এফেক্টেড হতে পারে। তবে এগুলো সবই কিন্তু আমরা বলছি যেখানে ডায়াবেটিস সুনিয়ন্ত্রিত নয়। যদি নিয়ন্ত্রিত হয়, এগুলো কোনোটাই কিন্তু অন্তরায় হবে না। এবং এই কাজের কথা মানে যে অফিসে কাজ করতে যাচ্ছেন, বা আরেকটু বৃহত্তর পরিপ্রেক্ষিতে যদি দেখি যে যারা ছাত্রছাত্রী স্কুলে কলেজে যাচ্ছেন, সেটাও তো তাদের কাজের জায়গা। সেখানেও তারা সব ঠিকমতোই পারফর্ম করতে পারবেন যদি এটা সুনিয়ন্ত্রিত থাকে। এই জায়গায় ডক্টর ঘোষ, আপনার কাছে আমার প্রশ্ন যে কর্মক্ষেত্রে মূলত কোন কোন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় যারা আক্রান্ত ডায়াবেটিসে? যাদের ডায়াবেটিস আছে তাদের দু ধরনের সমস্যা হতে পারে। এক, যদি ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে, অর্থাৎ সুগারের মাত্রা খুব বেশি থাকে বা খুব কম থাকে। আর যদি ডায়াবেটিস রিলেটেড কোনো কমপ্লিকেশন থাকে, অর্থাৎ মনে করা যাক যে রেটিনার সমস্যা আছে, চোখে দেখতে পাচ্ছি না, বা আমার হার্টের একটা কোনো সমস্যা আছে যার ফলে কায়িক পরিশ্রম তেমন করতে পারছি না। এই ধরনের সমস্যাগুলো যদি থাকে, তাহলে তার রিলেটেড কিছু কিছু স্পেসিফিকসা তার কর্মক্ষেত্রে হতে পারে। মনে রাখতে হবে, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যতজন মানুষ আছেন যাদের বয়স 18-র উপর, তার প্রতি 6 বা 7 জন অন্তর একজনের কিন্তু ডায়াবেটিস আছে। তাহলে এই ব্যাপারটাকে আমাদেরকে নর্মালাইজ করতে হবে। এমন ভাবার কোনো কারণ নেই আমার ডায়াবেটিস আছে মানেই আমার যে কর্মক্ষেত্রে আমার বিরাট সমস্যা হবে। এবং যতজন মানুষ আছে তাদেরকে বোধহয় আলাদা করে চিহ্নিতকরণের দরকার আছে। এই চিহ্নিতকরণের দরকার হয়তো কিছু কিছু ক্ষেত্রে দরকার আছে। মনে করা যাক কেউ একজন ট্রেন চালান, তিনি যদি ইনসুলিন নেন, তাহলে কিন্তু তার হাইপোগ্লাইসিমিয়া হলে সমূহ বিপদ। তাহলে সেই প্রফেশন যেখানে নাকি হাইপোগ্লাইসিমিয়া বা তার অনিয়ন্ত্রিত সুগার বা তার কমপ্লিকেশন থাকলে তার বা অন্য মানুষের ক্ষতি হতে পারে, সেই ক্ষেত্রে আমাদের কিছু কিছু সচেতনতা অবলম্বন করতে হবে এবং কিছু কিছু মানুষকে সেই কাজ হয়তো করতে দেওয়া যাবে না। আর যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে এই স্টিগমাটাইজেশন। এই যে ধরে নিলাম একজনের ডায়াবেটিস আছে, তাকে একদম যেখানে সে তার নিজের মতো করে প্রাইভেসিতে ইনসুলিনটা নিতে পারে, সুগারটা মাপতে পারে, আর কর্মক্ষেত্রে যেন ব্যাপারটা তার প্রতি সবার একটু সহানুভূতি থাকা উচিত এবং সাপোর্টিভ হওয়া উচিত। কিন্তু ব্যাপারটাকে এখন বুঝতে হবে যে জিনিসটা এতটাই কমন যে অলমোস্ট যে কোনো অফিসের কথাই বলুন বা কর্মক্ষেত্রের কথাই বলুন না কেন, 50টা লোক সেখানে কাজ করলে অন্তত 5-6টা মানুষের সেখানে কিন্তু ডায়াবেটিস থাকবে, যদি না তার থেকে বেশি থাকে। কিছু বছর আগে আমাদের কলকাতা পুলিশের উপর একটা
সার্ভে করা হয়েছিল, তাতেও কিন্তু তখনই দেখা গেছিল 20% কলকাতা পুলিশে যারা চাকরি করেন তাদের ডায়াবেটিস আছে। তাহলে ব্যাপারটাকে নর্মালাইজ করা যাক, ইভ্যালুয়েট করা যাক যে তাদেরকে আমরা ঠিকভাবে চিকিৎসা দিয়ে যাতে অ্যাকিউট কমপ্লিকেশন কিছু না থাকে এবং ক্রনিক কমপ্লিকেশন যত কম থাকে, তাতে আশা করা যায় যে এই মানুষগুলোর কর্মক্ষেত্রে খুব একটা অসুবিধা হওয়া উচিত নয়। ডক্টর পণ্ডিত, আপনি কি মনে করেন যে যারা ডায়াবেটিস আক্রান্ত তারা কর্মক্ষমতা নিয়ে তাদের যতটুকু আছে বা যেভাবে তারা ব্যালেন্স কাজ করে যেতে পারবেন, সক্ষম? এটার উত্তর হ্যাঁ এবং না। আচ্ছা, এটা হ্যাঁ এই জন্য যে যদি তার চিকিৎসা না হয়, যেটা ডক্টর ঘোষ বললেন যে তাদের ভবিষ্যতে কমপ্লিকেশন হতে পারে, এবং ডায়াবেটিস রিলেটেড কমপ্লিকেশন হলে তাদের কর্মক্ষেত্রে তার একটা প্রভাব পড়তে পারে। তিনি চোখে না দেখতে পারেন, তিনি তার হার্টের অবস্থা ঠিক যদি না থাকে, কিডনির অবস্থা যদি ঠিক না থাকে, ইত্যাদি ইত্যাদি, সেই কারণে হয়তো তার কর্মক্ষমতা কমতে পারে। কিন্তু এটা তো যদি তার চিকিৎসা না হয়, আমরা তো ধরে নিচ্ছি বেশিরভাগ লোকেরই চিকিৎসা হবে। এর সাথে সাথে আরেকটা জিনিস ডক্টর ঘোষ খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে 6 জনের মধ্যে 1 জনের ডায়াবেটিস আছে। আমরা কি এমনটা দেখি না? দেখি না। তার কারণ অনেক লোকেরই ডায়াবেটিস আছে যারা সেটা জানেন না। এই অজ্ঞান ডায়াবেটিস, যেটা মানে যারা জানেন না যে তাদের ডায়াবেটিস আছে, সেটাই ভবিষ্যতে কিন্তু কমপ্লিকেশন নিয়ে দেখা দিতে পারে। তো কাজেই আমাদের, বিশেষ করে আজকে বিশ্ব ডায়াবেটিস দিবস, সেখানে আমাদের সবারই এই ব্যাপারে যথেষ্ট ইচ্ছে রাখা উচিত যাতে আমি জানতে পারি যে আমার সুগার আছে কি নেই। বিশেষ করে যাদের ফ্যামিলিতে ডায়াবেটিস আছে তারা যেন এই ব্যাপারে যথেষ্ট সজাগ হন, ডায়াবেটিস সম্বন্ধে জানার চেষ্টা করেন। এবং এর সাথে সাথে এই কর্মক্ষমতার সম্বন্ধেও যদি বলতে হয়, তাহলে এটা বলতে হবে যে ডায়াবেটিস থাকলে কর্মক্ষমতা সরাসরি কমে না, কিন্তু অনিয়ন্ত্রিত ডায়াবেটিস অবশ্যই কর্মক্ষমতার উপরে প্রভাব ফেলতে পারে। ডক্টর চৌধুরী, যেটা ডক্টর পণ্ডিত বলছিলেন যে অনেকে জানেনই না তারা ডায়াবেটিস আক্রান্ত, সেই জায়গায় দাঁড়িয়ে প্রাথমিক লক্ষণগুলো যদি একটু বলেন, কিভাবে বোঝা যাবে, কিভাবে মানুষ সতর্ক হবে, তবে তো ম্যানেজমেন্ট। উপসর্গ আমরা যদি ধরি, রক্তের সুগারের মাত্রা অনেকটা বেড়ে গেলে একটা সময় সেই সুগারটা প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে আসে। এই সুগারটা একা বেরিয়ে আসে না, সে আরো তার সঙ্গে অন্যান্য লবণ জাতীয় পদার্থ জলকে সব নিয়ে বেরোয়। বেরোনোর মানে হচ্ছে প্রস্রাবের পরিমাণ বেড়ে যায়। এবং এই জন্য তো আমাদের দেশে অনেকদিন আগে থেকেই আমরা এই অসুখের নাম জানি বহুমূত্র। সেটা একটা প্রধান সিমটম। এবং এই বহুমূত্র হলে বডি সবসময় কিন্তু কম্পেনসেট করার চেষ্টা করে, যে জল বেরিয়ে যাচ্ছে সেটা আবার রিপ্লেনিশ করে, অর্থাৎ জল পিপাসা পায় বারবার। এর সঙ্গে প্রথমেই আমরা বলেছি যে একটা অবসন্ন বোধ, ক্লান্তি বোধ, এটাও একটা কমন সিমটম। তাছাড়া চোখে ঝাপসা দেখা, যে কোনো ক্ষত হলে সেটা শুকোতে দেরি হওয়া, বারবার ফোড়া টোড়া হওয়া, ইনফেকশন হওয়া, বিশেষ করে প্রাইভেট পার্টসে সেখানে ফাঙ্গাস ইনফেকশন, এগুলো সবই লক্ষণ ডায়াবেটিসের। কিন্তু এগুলো সব বলার পরেও কিন্তু আমি বলবো, রোজ কিন্তু আমরা দেখি অন্তত কি বলবো 10% যারা কোনো সিমটমই ছিল না, তারা একটা অপারেশন করবেন, তার জন্য ডাক্তারবাবু বলেছেন সার্জন সুগার মাপ চেক করে আনো। সুগার এলো 250, কারোর 300, 350, কিন্তু তিনি জানেনই না, কোনো সিমটম নেই। অর্থাৎ কিনা আমি বলতে চাইছি যে সিমটম নিশ্চয়ই জানবেন, সিমটম হলে নিশ্চিত সুগার মাপ করবেন। কিন্তু আমাদের দেশে ডায়াবেটিসের যে একটা পরিসংখ্যান, যে কিছুটা এর আগে শুনলেন, সেখানে শুধু সিমটমের উপরই আমরা নির্ভর করে থাকতে চাইবো না, আমরা রেগুলার রুটিন স্ক্রিনিংও জোর দেব। অর্থাৎ একটা বয়সের উপরে, 30 বছরের ওপর হলেই আমার মনে হয় সকলেরই একবার সুগার চেক করা উচিত। সেটা নর্মাল হলেও কিন্তু যে আর কোনোদিন হবে না তা নয়, যদি একদম নর্মাল থাকে তাহলেও বছর 3 আবার রিপিট করা উচিত। আর যদি ডায়াবেটিসও নয়, স্বাভাবিকও নয়, দুটোর মাঝামাঝি, আমরা প্রি ডায়াবেটিস বলে থাকি, সেরকম যদি থাকে তাহলে 3 বছর না 6 মাস সুগার মাপ করে দেখা উচিত যে কোন দিকে গেল। সেখান থেকে স্বাভাবিকেও চলে আসতে পারে, আবার ফ্র্যাঙ্ক ডায়াবেটিসেও যেতে পারে। সুতরাং সিমটমস অনেকগুলো আছে, কিছুটা আমরা আলোচনা করলাম। সিমটমস ছাড়াও কিন্তু ডায়াবেটিস থাকতে পারে। দাঁতে শিরশিরানি, সেন্সোডাইন থেকে পান শিরশিরানি থেকে সুরক্ষা আর সুস্থ দাঁত।
সেন্সোডাইনের ছোট প্যাক মাত্র 20 টাকায়। সম্পূর্ণ নতুন হান্ডে ভেনিউ টেক আপ গো বিয়ন্ড। বাচ্চার র্যাশ নেই কারণ একটুও ভিজে ভাব নেই। এই জন্য শুধু প্যাম্পার, কম দামি ডাইপার নয়, কারণ প্যাম্পারে আছে ভিটামিন ই আর অ্যালো লোশন যুক্ত অ্যান্টি র্যাশ ব্ল্যাঙ্কেট, যা স্কিনকে সামান্য ভিজে ভাব থেকেও রাখে দূরে। 100% পর্যন্ত র্যাশ মুক্ত রাতের জন্য। আপনার ডাইপার কি বামচাক চেক বাম টেস্ট পাস করবে? দুপুর মানে আলসেমি নয়, এই মুহূর্তের বড় খবর। দুপুর মানে ভাত ঘুম নয়। এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানিয়ে রাখি, দুপুর এখন দমদার। জি 24 ঘন্টায় সুপার এক্সক্লুসিভ খবর। দুপুর এখন বিরামহীন, একমাত্র জি 24 ঘন্টায়। গা ঝাড়া দিয়ে উঠুন, দুপুর কাটান জি 24 ঘন্টায়। লম্বা দিন, পিরিয়ড আর সাধারণ এক্সেল প্যাড আর না, লম্বের জন্য এখন আমার চয়েস নতুন উইসপার চয়েস এক্সেল। এটা কটনি সফট আর ফ্লোকে গভীরে লক করে দেয়। 100% পর্যন্ত ওয়ারি ফ্রি প্রোটেকশন সারাদিন। উইসপার চয়েস এক্সেল মাত্র 45 রুপিস। ডক্টর ঘোষ, সতর্কতামূলক ব্যবস্থা কতটা জরুরি বলে আপনি মনে করেন? ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের বক্তব্য, যতজন মানুষের ডায়াবেটিস আছে তার প্রায় 50% মানুষ ভারতবর্ষে জানেনই না তাদের ডায়াবেটিস আছে। হঠাৎ করে কোনো কিছু ঘটে না, সে ডায়াবেটিস বলুন, হাইপারটেনশন বলুন, বেশি কোলেস্ট্রলের মাত্রা বলুন, সেগুলো হয়তো ছিল বছরের পর বছর, এবং সেইটা আনডায়াগনোজড, আনম্যানেজড, আনট্রিটেড হয়ে একটা কমপ্লিকেশন হচ্ছে। সেই জন্য দেখবেন ডায়াবেটিসকে অনেক সময় বলা হয় সাইলেন্ট কিলার, কারণ হচ্ছে নিঃশব্দে তার কমপ্লিকেশন গুলো হয়ে গেল। এইবার এই যে আপনি বলছেন যে আমরা কি ভাববো যাতে আমি ডায়াবেটিস সম্বন্ধে সচেতনতা আনতে পারি, সংক্রান্ত কমপ্লিকেশন গুলো আমি কি করে কমাতে পারি। যে মহিলা মা হতে চাইছেন, প্রথমেই তার খেয়াল রাখা উচিত তার নিজের শরীর স্বাস্থ্য ঠিক আছে কিনা, তার ডায়াবেটিস অনিয়ন্ত্রিত নেই তো, তার ওজন বেশি নয় তো, এবং প্রেগনেন্সির সময় মায়ের অত্যাধিক ওজন বাড়ছে না তো। তাহলে সেইখান থেকেই হয়তো শুরু হয় প্রথম ধাপ পরবর্তী প্রজন্মের ডায়াবেটিস আটকানো। এবং জন্মের পর সেই বাচ্চাটা যদি আমি ভাবি, চেষ্টা করা যে তাকে এক্সক্লুসিভলি ব্রেস্ট ফেড রাখা, ছোটবেলায় এবং তার পরবর্তীকালে যেন ওজন না বাড়া, ফিজিক্যালি যেন অ্যাক্টিভ থাকে, হেলদি লাইফস্টাইল থাকে, তাহলে হয়তো প্রিভেনশন অফ ডায়াবেটিস করা যেতে পারে। এবার এটা বলতেই পারেন যে আমার তো বাবারও ডায়াবেটিস আছে, মারও ডায়াবেটিস আছে, আপনি আমার কি প্রিভেনশনের কথা বলছেন? তাহলে যে ছেলেটি বা যে বাচ্চাটি ডায়াবেটিসটা 30 বছর বয়সে হতো, ভালো করে যদি জীবনধারা সে পালন করতো, তাহলে হয়তো সেটা তার 50 বছর কি 60 বছরে গিয়ে ডায়াবেটিস হতো। ডায়াবেটিসের যে কমপ্লিকেশন গুলোর কথা আমরা বলি, তার একটা বড় নির্ণায়ক হচ্ছে কতদিন ধরে ডায়াবেটিস আছে। তাহলে যার 30 বছরে ডায়াবেটিস হবে, তার জীবনকালে ডায়াবেটিস রিলেটেড কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর যার 50 বছরে হবে, তার তুলনায় অনেক বেশি কমপ্লিকেশন কম। এরপরে আসছি যে ডায়াবেটিস হয়ে গেছে কারণ একটা, সে এবার কি সচেতনতা অবলম্বন করবে। সে একই লাইফস্টাইল এর কথা আবার ফেরত আসতে হবে। তামাক নেবে না, ওজন কম রাখার চেষ্টা করবে, খাদ্যাভ্যাস সঠিক হতে হবে, কায়িক পরিশ্রম করতে হবে, এবং সময়ে সময়ে গিয়ে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা এবং ডাক্তারবাবুকে দেখিয়ে ওষুধপত্র খেয়ে সুগার, প্রেশার, কোলেস্ট্রল কন্ট্রোলে রাখতে হবে। আর এছাড়া অন্তত প্রতি বছর ডায়াবেটিস রিলেটেড যে কমপ্লিকেশন গুলো হয় সেগুলোর একটা স্ক্রিনিং করতে হবে। ডক্টর পণ্ডিত, মানসিক স্বাস্থ্য কতটা ইম্পর্টেন্ট একজন ডায়াবেটিস আক্রান্ত মানুষের জন্য? কারোর যদি ডিপ্রেশন থাকে, অ্যাংজাইটি থাকে, সমস্যা থাকলে তার চিকিৎসা করার ইচ্ছেটাই হয়তো থাকবে না, বা তার চিকিৎসা করার জন্য যা যা করা উচিত, বিশেষ করে লাইফস্টাইল চেঞ্জ আমরা যেরকম বলে থাকি, সেই জিনিসটা সে করে উঠতে পারবে না। তবে যদি সেটা না করে, এবং সর্বোপরি হয়তো ডাক্তার দেখাতেও যাবেন না, যদি এসব হয় অবশ্যই তার ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে না। এটা হচ্ছে ইনডাইরেক্টলি। আর ডাইরেক্টলি অনেক ক্ষেত্রেই হয় যে তার
অ্যাংজাইটি, ডিপ্রেশন, এসবের জন্য শরীরের ভেতরে অনেকগুলো পরিবর্তন হয়, বিশেষ করে কতগুলো হরমোনের পরিবর্তন হয়, এবং সেটার জন্য তার কোনো কিছু করার ইচ্ছে হয় না, মানসিক ক্লান্তি, এবং সেই জন্যই কিছু না করলে অটোমেটিক্যালি সুগারও বেড়ে যাবে। তো কাজেই সেটা ইনডাইরেক্টলিও হলো, কিছুটা ডাইরেক্টলিও হলো। কাজেই বহু কারণেই কিন্তু সুগার বেড়ে যেতে পারে এই মানসিক সমস্যার জন্য। ডক্টর চৌধুরী, ডায়াবেটিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে কোন কোন স্ট্র্যাটেজিগুলো কার্যকরী হবে? ডায়াবেটিস চিকিৎসা নির্ভর করছে মোটামুটি 4টে পায়ার উপরে। একটা একাধিকবার অলরেডি উচ্চারিত হচ্ছে খাদ্যাভ্যাস, দ্বিতীয়ত সেটাও উচ্চারিত হচ্ছে কায়িক পরিশ্রম, তৃতীয়, এবং এটা তৃতীয় কিন্তু প্রথম নয়, সেটা হচ্ছে ওষুধপত্র। সে মুখে খাওয়ার ওষুধ হতে পারে, ইনসুলিন ইনজেকশন হতে পারে, অন্য রকমের ইনজেকশন হতে পারে। চতুর্থ হচ্ছে ডিসিপ্লিন এবং মনিটরিং, রেগুলার ভিত্তিতে কিছু পর্যবেক্ষণ করা। এইগুলো স্ট্র্যাটেজি ওয়াইজ, এগুলো সবকটাই যদি কেউ ফলো করেন তাহলে, এবং শুরু থেকেই ফলো করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব ডায়াগনোসিসটা হবে, এবং তারপরে এইগুলো যদি কেউ ফলো করতে পারেন তাহলে ডেফিনেট করে দীর্ঘদিন সুস্থভাবে ডায়াবেটিস নিয়েও থাকতে পারবে। লাইফস্টাইল, বারবার আপনারা বলছেন জীবনধারায় পরিবর্তন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে জীবনধারা যদি একদম সুনিয়ন্ত্রিত হয় তাহলে কি প্রিভেনশন সম্ভব ডায়াবেটিস, বা কতটা ডিলে সম্ভব, যদি একটু ব্যাখ্যা করেন। জীবনধারার পরিবর্তন সেটা না হট করে হবে না, আমাদের চিন্তাধারার পরিবর্তন দরকার। একদম ছোট বয়স থেকে, সেই স্কুলগুলো থেকে আরম্ভ করে বাড়ির পরিবেশ, সেখানে যদি এটা বোঝানো হয় যে গুড হেলদি লাইফস্টাইল ইজ পার্ট অফ লাইফ। স্কুলে 8টা পিরিয়ড পড়ানো হচ্ছে, কিন্তু সপ্তাহে হয়তো একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ফিজিক্যাল এডুকেশনের একটা পিরিয়ড। এইটাকে পরিবর্তন করার দরকার। আমরা কেউই বোধহয় ভাবি না যে এক্সারসাইজ করা রোজ বাকি জীবনটার জন্য একটা অংশ হওয়া উচিত। দেখবেন লেকে গিয়ে যারা হাঁটছেন তাদের হয় ডায়াবেটিস হয়ে গেছে, যারা খাবার দাবারের মধ্যে দেখবেন ফল কিনছেন সেটা হচ্ছে হাসপাতালের বাইরে, অলরেডি তিনি অসুস্থ। তাহলে এই কবে থেকে শুরু, লাইফস্টাইল চেঞ্জ হ্যাজ টু বি অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ লাইফ। এই পরিবর্তনটা হচ্ছে সবার আগে চিন্তাধারা আমাদের দরকার, এবং স্কুল হেলথ প্রোগ্রাম যেগুলো থাকে সেখানে এই পরিবর্তনটা শুরু হওয়া দরকার। এবং সমস্ত কর্মক্ষেত্রে এখন দেখবেন বেশ কিছু বড় কর্পোরেটে কিন্তু অফিসের মধ্যে জিম আছে, অফিসের মধ্যে একটা কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটির জায়গা আছে। তাহলে ডায়েট অ্যান্ড এক্সারসাইজের এই যে পরিবর্তন, এটা খুব দরকার। আর যদি বলতে হয় বেসিক কয়েকটা কথা, ট্র্যাডিশনাল ডায়েট হয়তো অনেক ভালো ছিল এখনকার এই স্যাচুরেটেড ফ্যাট খাওয়ার চাইতে। আর সবার মনে একটা ধারণা আছে যে বোধহয় মিষ্টি খেলে ডায়াবেটিস হয়। মনে রাখবেন, ইট ইজ মোর ডিপেন্ডেন্ট অন দ্য টোটাল ক্যালোরি দ্যাট ইউ আর কনজিউমিং। আর বাঙালির সব থেকে বড় কাল হচ্ছে তেল খাওয়া। সেই পার্টটাকে যদি কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা যায়, সেখানে হয়তো ডায়েটের খানিকটা রোল থাকবে। আর ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা তো বললামই, সেটা রোজ করতে হবে, সারা জীবন ধরে করতে হবে। কর্মক্ষমতা থাকবে তবে তো কাজের ক্ষেত্রে মানুষ অ্যাক্টিভ হবে। এই যে ডায়াবেটিস আক্রান্ত যারা রয়েছেন আমাদের সমাজে, কাজের ক্ষেত্রে, তাদের প্রোডাক্টিভিটির ক্ষেত্রে এটা কতটা প্রভাব ফেলে, তাদের উপস্থিত থাকা, অনুপস্থিত থাকা, এই জায়গাটা যদি একটু ক্লিয়ার করেন। কাজের ক্ষেত্রে সরাসরি প্রভাব হয়তো ফেলে না, আচ্ছা, তবে ফেলতে পারে যদি তাকে কেউ ডায়াবেটিস আছে বলে চিহ্নিতকরণ করে এবং তার প্রতি একটা অন্যরকম মনোভাব প্রকাশিত হয়, যেটা ডক্টর ঘোষ আগেই বলেছেন যে আমাদের একটু সহনশীল হতে হবে। সেটা না হলে কিন্তু তাদের চিকিৎসা ব্যাহত হবে। আর কিছুটা হয়তো প্রয়োজন আছে, যেমন তাদের হয়তো অন্য লোকের তুলনায় বেশি বার ডাক্তারবাবুর কাছে দেখাতে যেতে হয়, বেশি বার টেস্ট করতে হয়, তার জন্য সময় দরকার, অর্থ দরকার। তো সেই জিনিসটাকে যদি তারা যেখানে কাজ করেন সেই কর্মক্ষেত্রে সেই ব্যাপারটা যদি অনেক ভালোভাবে জিনিসটাকে নেওয়া হয়, তাহলে তার সুফল শুধু সেই ভদ্রলোকের নয়, সেই কোম্পানিরও হবে, সেটাও খেয়াল রাখতে হবে। ডক্টর চৌধুরী, ওয়ার্ক প্লেসের কথা আমরা বলছি, যেখানে হেলথ প্রোগ্রাম যদি হয় এই ধরনের রিলেটেড, যারা অসুস্থ, ডায়াবেটিস আক্রান্ত, এটা কতটা তাদের জন্য হেল্পফুল হবে বলে আপনার মনে হয়, বা কি ধরনের প্রোগ্রাম করা যায় কর্মক্ষেত্রে? নানা রকম ভাবে সাহায্য করতে পারে। সেখানে হেলথ এডুকেশন সেখানে হতে পারে, সেখানে যে খাবার অ্যাভেলেবল যেটা হবে ক্যান্টিনে, সেখানে হেলথি ফুড, হেলথি চয়েসেস
সেখানে অ্যাভেলেবল হতে হবে এবং সেটা শুড নট বি অ্যাট এ প্রিমিয়াম। অনেক সময় যারা ব্যবসা করছেন তারা এটা ডায়াবেটিসের জন্য বলে সেটাকে দুগুণ দামে বিক্রি করছেন, সেটা করলে চলবে না। সহজলভ্য করতে হবে, সহজলভ্য করতে হবে, সেরকম খাবার পাওয়া যেতে হবে। এবং জিম কোথাও কোথাও আছে, আরো অনেক জায়গায় থাকা উচিত, থাকলে ভালো, বা অন্তত তাদের ডেডিকেটেড কিছুটা সময় দেওয়া উচিত, আধ ঘন্টা সময় দেওয়া উচিত যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। কিন্তু সিটিং ইজ দ্য নিউ স্মোকিং। সুতরাং অন্তত বসে যতক্ষণ আছে 20 মিনিট 15 মিনিট পরে একটু উঠে একটু ঘুরে এসে দেখে আবার বসুন, আবার কাজ করুন, সেটাতে কিন্তু লাভ আছে। সো কিছুটা ফিজিক্যাল অ্যাক্টিভিটির সুযোগ রাখতে হবে। তার পাশাপাশি স্ট্রেস ম্যানেজমেন্টের যদি ব্যবস্থা থাকে, এগুলো কিন্তু সাহায্য করবে ডায়াবেটিসের ম্যানেজমেন্টের ওভারঅল। প্লাস সময় মতো ওষুধ খাওয়া, সময় মতো খাবার খাওয়া, সেখানেও সহকর্মীদের কিছুটা হেল্প, কোঅপারেশন, এগুলো খুব দরকার। পুরো অর্গানাইজেশনের থেকেও সাপোর্ট দরকার, আশেপাশে সহকর্মীদের সাপোর্টটাও খুব দরকার। ডক্টর ঘোষ, একই জায়গায় আপনার কাছে একই প্রশ্ন আমার কাছে, যে কাজের জায়গায় কিরকম ধরনের সাপোর্ট পেলে বা কতটা সাপোর্ট পেলে ডায়াবেটিস আক্রান্ত মানুষজন আরো ভালো করে কাজ করতে পারবেন, সেই সুস্থ পরিবেশটা তারা পাবেন? প্রফেসর চৌধুরী তো প্রায় সবকিছুই বলেছেন। আমার খালি একটাই জিনিস এখানে যোগ করার আছে, সেটা হচ্ছে চিকিৎসা না, এটা অনেকটা রেকারিং অ্যাকাউন্টের মতো। আপনি যদি একটা 10 টাকারও ট্যাবলেট খান ডায়াবেটিসের, সেটা কিন্তু বাকি জীবনটা খেয়ে যেতে হবে। সো দের ইজ এ হিউজ ফাইন্যান্সিয়াল বার্ডেন। এবং সেখানে দুটো দিক আছে, এক হচ্ছে এই টাকাটা কে দেবে। এক হতে পারতো যদি ইন্স্যুরেন্স কোম্পানি দিত। আমাদের দেশের অদ্ভুত ইন্স্যুরেন্স পলিসি, সেটা হচ্ছে হাসপাতালে ভর্তি না হলে আপনি কোনো টাকা পাবেন না। তাহলে দেয়ার নিডস টু বি এ চেঞ্জ ইন দ্য ইন্স্যুরেন্স পলিসি, যে আমি আউট পেশেন্ট বেসিসে চিকিৎসার যেন আমি সুযোগ সুবিধে পাই। কেন না, সেইটা যদি ভালো করে চিকিৎসা করি তাহলে তার হাসপাতালে ভর্তি হতে হবে না। তো ওভারঅল তো ইন্স্যুরেন্স কোম্পানির খরচ কমে যাওয়ার কথা, যদি আমি একটা হার্ট অ্যাটাক প্রিভেন্ট করতে পারি, যদি দুটো কিডনি ফেলিয়ার প্রিভেন্ট করতে পারি। সো ন্যাশনাল লেভেলে দের নিডস টু বি এ চেঞ্জ ইন পলিসি, যাতে ইন্স্যুরেন্স পলিসি যদি এমন থাকে যে আমি বছরে এত টাকা ইন্স্যুরেন্স, ডায়াবেটিসের চিকিৎসা জনিত যা খরচ অর্থাৎ ট্যাবলেট এবং ইনভেস্টিগেশনের খরচটা সেই ইন্স্যুরেন্স কোম্পানি দেবে। অথবা আমি যে সংস্থায় কাজ করছি, যে কোম্পানিতে আমি চাকরি করছি, তাদের এই দায়িত্বটা নিতে হবে। কারণ সে যদি সারাক্ষণই ভাবে আমি এই কাজগুলো আমার অফিসে করার সাথে সাথে আমার এই তো মাস গেলে এই চিকিৎসা করতে তো 7,000 টাকা খরচ হচ্ছে, সে তো সারাক্ষণই সেটা নিয়ে চিন্তা করবে। করতে গিয়ে যেহেতু আজকেই কমপ্লিকেশন হচ্ছে না, সে কিন্তু কম্প্রোমাইজ করবে অন হিজ ট্রিটমেন্ট। সো ফাইন্যান্সিয়াল সাপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্ট কিন্তু আমাদের সবার কিন্তু চিন্তা করা উচিত, ভাবা উচিত। আমি বিশিষ্ট চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে ডায়াবেটিস নিয়ে আমাদের বিশেষ অনুষ্ঠান এখানে শেষ করছি। অবশ্যই তাদের এই পরামর্শ, তাদের আজকে তারা যে মতামত দিলেন, যেখানে লাইফস্টাইলে পরিবর্তন অত্যন্ত জরুরি এবং সমাজকেও তাদের সাপোর্ট দিতে হবে, তবেই তো সচেতনতা বাড়বে এবং ডায়াবেটিক্রান্ত যারা, তারা যেমন সুস্থ শরীরে বেঁচে থাকবেন, যারা প্রিভেন্ট করতে পারেন তারা সচেতন হবেন এবং একটা মানে সুস্থ সুন্দর সমাজ পাবো। অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক জি 24 ঘন্টার পর্দায়।